রুমিন ফারহানা, আমরা বিএনপিকে সবসময় আলোচিত সমালোচিত কোনো একটা ইস্যু নিয়ে স্ট্যান্ড নিতে দেখি। এই রিপোর্টটি নিয়ে বিএনপির সম্মত অফিসিয়ালি এখনো কোনো স্ট্যান্ড আমরা পাইনি। দলের মহাসচিব বা মুখপাত্র যারা, তারা সেরকম কিছু বলে নাই। আপনি পার্লামেন্টে ছিলেন, প্রধানমন্ত্রী সমাপনী গতকালকেও কথা বলেছেন। ফলে আপনার প্রাথমিক মূল্যায়ন শুনতে চাই। আপনি নিশ্চয়ই ডক্টর মাহমুদকে শুনছিলেন যে উনি বলছিলেন যে এটা একটা দীর্ঘমেয়াদী যে আন্তর্জাতিক কথাগুলো শেষ শুনে আমি পরে বলবো। দীর্ঘমেয়াদী যে আন্তর্জাতিক ষড়যন্ত্র উনি যা বলেছেন তার ধারাবাহিকতা অনেক দিন থেকে চলছে, বিশেষ করে 2011, 2013 সেই সময়গুলোর উনি উদাহরণ দিচ্ছিলেন। সেই ষড়যন্ত্রটা কে করে, কারা করে, কেন করে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি এখন প্রশ্ন করি আপনারা কোন রিপোর্ট নিয়ে কথা বলছেন আমি জানি না। বাংলাদেশের মেইন স্ট্রিম কোনো মিডিয়ায় তো রিপোর্ট আসেনি। বাংলাদেশের মূলধারার কোনো ছাপার পত্রিকা বলেন কিংবা টেলিভিশন বলেন, কোনোটাতেই তো এই রিপোর্ট আসেনি। তো আমি যদি পাল্টা প্রশ্ন করি, না, এটা তাদের এক্সক্লুসিভ রিপোর্ট হতে পারে, একই রিপোর্ট আবার আমরা অনেক রিপোর্ট করি যেটা তাদের ওখানে আসে না। দেখুন, ডেইলি স্টার আজকে একটা কথা বলেছে, উপসম্পাদকীয়তে, কলাম না, উপসম্পাদকীয়তে উনি বলেছেন যে রিপোর্টটা নিয়ে প্রতিবাদ ছাপাতে হচ্ছে সেই রিপোর্টটা আমি ছাপাতে পারছি না। এটা একটু অস্বস্তিকর, কারণ একজন সাংবাদিক প্রতিবাদ ছাপাচ্ছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ বলেন, আর্মি হেডকোয়ার্টারের প্রতিবাদ বলেন, বিভিন্ন জায়গা থেকে তো প্রতিবাদ এসছে, সেগুলো আমরা ছাপাচ্ছি, কিন্তু আমরা রিপোর্টটা নিয়ে কোনো কথা বলতে পারছি না। এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। আপনি দেখেন এই রিপোর্টে খুব সুন্দর, আমাকে প্রতি লাইনে আপনি থামান, আপনি কিন্তু ভাইকে থামাননি, আমাকে একটু সুযোগ দেন। কোন বিষয়ে সরকার প্রতিক্রিয়া জানাচ্ছে তা প্রকাশ না করেই কেবলমাত্র সরকারের প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে আমরা এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছি। ডেইলি স্টার তারা একই সঙ্গে আবার এটাও বলছে যে আমরা কেন এই ধরনের রিপোর্ট করতে পারি না। আল জাজিরা যেটা পারে, ডয়েশে ভ্যালেতেও কিন্তু এটা নিয়ে রিপোর্ট হয়েছে, বিবিসিও কিন্তু আল জাজিরা থেকে নিয়ে রিপোর্ট করেছে। সুতরাং আমাদের মূলধারার গণমাধ্যম কেন পারে না সেটা বুঝতে আসলে রকেট সায়েন্স জানার দরকার নাই। তিনি এটা যুক্ত করছেন উপসম্পাদকীয়তে ডেইলি স্টার যে আমাদের নিজস্ব কিছু সীমাবদ্ধতা তো আছে, অর্থাৎ বাংলাদেশের গণমাধ্যমগুলোর। সেই সঙ্গে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে, যে অ্যাক্টের ভয়ে আমাদের সেলফ সেন্সরশিপের মধ্যে দিয়ে যেতে হয়। একই ধরনের কথা এসছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সে, যেখানে আমি পুরোটার বলবো না, আমি আমার রাষ্ট্রপতির ভাষণের উপরে দেয়া বক্তব্যে বলেছিলাম টাফার পলিটিক্স, মোর প্রেস ফ্রিডম ভায়োলেশনস। আজকেও আমি দেখে এসেছি সুনামগঞ্জে এক সাংবাদিককে, লোকাল সাংবাদিক, বালু উত্তোলনের রিপোর্ট করবার জন্য তাকে বিভৎসভাবে মারা হয়েছে। আপনার মনে আছে তেনাফাড়া সাংবাদিক একজন নিজেকে বলেছিলেন, এবং তিনি যারা তাকে বাঁচাতে আসছে তাদেরকেই তিনি ভয় পাচ্ছিলেন। বাংলাদেশের প্রেস ফ্রিডমটা এখন এমন অবস্থায় গেছে। এখন আপনি যে কথাটি বলছিলেন, দেখুন আমার কাছে মনে হয় যে সরকারের অবস্থা না এখন অনেকটা যে দরিদ্রের শতছিন্ন বস্ত্রের মতন হয়েছে। আপনি কোনো মতে আল জাজিরার রিপোর্টটা চাপা দিবেন, সাথে সাথে দেখা যাবে কাদের মির্জার একটা ভয়াবহ বক্তব্য চলে এসেছে, এবং এসেছে। উনি ওনার পৌর নির্বাচন নিয়ে দীর্ঘ বক্তব্য দেওয়ার পরে যে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে এমপিরা পালাবার পথ পাবে না, প্রশাসন সমস্ত যন্ত্র নিয়ন্ত্রণ করছে, সরকার বলেছিল ফল দিতে, প্রশাসন গাছ শুদ্ধ এনেছে, আওয়ামী লীগের এমপিরা মদ, নারী, জুয়া নিয়ে প্রতি রাতে ব্যস্ত থাকে আর পুলিশ তাদের স্যালুট দেয়, এগুলো কাদের মির্জার কথা। আমি একটু শেষ করি। আর রিসেন্টলি উনি প্রতিবাদ করেছেন তার ফেসবুক লাইভে এসে যে গণমাধ্যম তাকে বের করে দিচ্ছে, অর্থাৎ দুটো স্পেসিফিক চ্যানেলের কথা উনি বলেছেন। একটা চ্যানেলে বলছে সংযোগ পাওয়া যাচ্ছে না, আরেকটা চ্যানেল ওনাকে সকালে রিফিউজ করছে। এই কথাগুলো বলতে গিয়ে, সত্য মিথ্যা আমি জানি না, উনি যেটা বলছেন আমি সেটা বলছি, এই কথাগুলো বলতে গিয়ে উনি আবার যুক্ত করছেন যে চট্টগ্রামে যেই নির্বাচনটি হয়ে গেল, মেয়র নির্বাচন, সেখানে যিনি নির্বাচিত হয়েছেন তাকে বলছেন আপনার না 64 বছরের রাজনীতি, তো আপনি ভোট ডাকাতি করছেন কেন। অর্থাৎ চট্টগ্রামের মেয়র নির্বাচনে যে ভোট ডাকাতি হয়েছে এটা খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ভাই বলছে। তখন আওয়ামী লীগ যখন আল জাজিরা সামলাতে যায় তখন দেখা যায় কাদের মির্জা বের হয়ে গেছে, কাদের মির্জা যখন ছাপাতে যায় তখন দেখা যায় খোকন আর তাপসের গোলমাল বের হয়ে যাচ্ছে। যখন খোকন আর তাপস দুই মেয়রের কোন্দলকে তারা পারস্পরিক মতবিরোধ বলে চালাতে চায় তখন দেখা যায় পাপুলের মানব পাচার বের হয়ে গেছে। পাপুলের মানব পাচারের সূত্র ধরে আবার এইচ টি ইমাম, উনি যে নির্বাচন কমিটির কো চেয়ারম্যান ছিলেন, তিনি যে চিঠি দিয়েছেন এবং সেই চিঠি তাদেরই একজন সমন্বয়কারী সই করে পাঠিয়েছেন, সেই চিঠি এলাকায় গেছে এবং এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে আমাদের কোনো উপায় ছিল না পাপুলের পক্ষে কাজ করা ছাড়া, সেটা বের হয়ে যায়। আবার এখান থেকে নিক্সনের সাথে এলাকার যিনি ইউএন আছেন তার মানে তো কোনো কিছু চাপা থাকছে না, তার মানে তো মানুষ এগুলো বলতে পারছে না। না, এটা টিপ অফ দি আইসবার্গ। টিপ অফ দি আইসবার্গ এতটাই হয়েছে যে এখন একদিক সামলাতে গেলে আরেক দিক আর রক্ষা করা যায় না। তো আল জাজিরার রিপোর্টটা নিয়ে আমি শুধু কিছু কথা বলতে চাই। রিপোর্টটা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন, 1 ঘন্টার একটা দীর্ঘ রিপোর্ট। কয়েকটা প্রশ্ন এই রিপোর্টটি তৈরি করেছে। এক, ফেক পাসপোর্ট তৈরি, একদম ডকুমেন্টারি এভিডেন্স। ফেক পাসপোর্ট তৈরি করতে আপনার ফেক বার্থ সার্টিফিকেট, ফেক ম্যারেজ সার্টিফিকেট,
ফেক এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ অল ফেক, অল ডকুমেন্টস। এইটা কি করে এত প্রভাবশালী অবস্থায় থাকা একজন মানুষ করেন? এক, ফোরজারি, একদম ক্লিয়ার ফোরজারি। দুই হচ্ছে রাষ্ট্রপতি একটা পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেখানে কোনো ফিউজিটিভ উপস্থিত আছে না নাই সেটা যদি আমরা তর্কের খাতিরে সরিয়েও রাখি, যার ছেলের সেই অনুষ্ঠানটি ছিল তিনিও রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবস্থানে আছেন, তিনি জানেন না তার দুই ফিউজিটিভ ভাই সেখানে উপস্থিত? কি অদ্ভুত ব্যাপার। আমরা যদি পুরো ডকুমেন্টারিটা দেখি আমরা দেখব এরকম অনেকগুলো প্রশ্ন এই ডকুমেন্টারিটা দিয়ে গেছে যেগুলোর উত্তর পাচ্ছি না। আমরা আমাদের সেনাপ্রধানের নিজস্ব ভয়েসে শুনতে পাচ্ছি, উনি বলছেন যে আমাদের পরিবারের কাছে কৃতজ্ঞতা আছে, সুতরাং আমাদেরকে কৃতজ্ঞতার একটা ব্যাপার আছে এই সরকারের সাথে আমাদের পারিবারিক, এবং ওনার ভয়েসে আমরা শুনতে পাচ্ছি। তো এই জায়গাগুলোকে যদি আপনি বলেন এখানে মুক্তিযুদ্ধের বয়ান দেয়া হয় নাই, এখানে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয় নাই, এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা হয় নাই, তখন তো মানুষ সেটাকে নেবে না। কারণ আপনার 2018, 19, 20, 21-এর ক্রাইম নিয়ে কথা হচ্ছে, যেটার সাথে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ আওয়ার লিবারেশন ওয়ার। সুতরাং আপনি এই এক কুমিরের ছানা কতবার দেখাবেন? না, সরকারি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা এসছে সেখানে বলছে যে এখানে তো আমাদের যে মহান মুক্তিযুদ্ধ সেখানকার যে ন্যারেটিভ সেগুলো কিছু বলা হয়নি। এগুলো কেন বলা হবে ডকুমেন্টারিতে? এই ডকুমেন্টারির বিষয় তো এটা নয়। তো সুতরাং সবকিছু যখন মুক্তিযুদ্ধ দিয়ে ঢাকবার চেষ্টা করা হয় তখন ডেফিনেটলি মানুষ ওটা নেয় না। ডক্টর সেলিম মাহমুদ, কিন্তু এইটার ফারহানা আপনার কাছে যে আলোচনায় ছিলাম সেটা এই ষড়যন্ত্রগুলো কেন বারবারই হয়, যেটা ডক্টর সেলিম মাহমুদ বলছিলেন সেটা একটা জায়গা, এবং দ্বিতীয় জায়গা হচ্ছে আপনি বলছিলেন যে একটার পর একটা আলোচনার ইস্যু থাকে, তার মানে এই আলোচনার ইস্যুটা খুব বেশি দিন থাকবে না, এবং সেই আলোচনার এই ইস্যুগুলোর কতখানি সুবিধা বিরোধী দল হিসেবে বিএনপি নিতে পারছে বা পারলো? দেখুন, এটা যে একটা ষড়যন্ত্র, এটা তো সরকারি বয়ান, এটা সরকারের তৈরি একটা ন্যারেটিভ। এই ন্যারেটিভটাকে আমি নিব কি নেব না সেটা তো আসলে আমার ব্যাপার। দেশের মানুষ এটাকে গ্রহণ করছে কি করছে না, এটা যদি আপনি একটু সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটেন আপনার কাছে খুব স্পষ্ট হয়ে যাবে। এমনকি ডয়েচে ভেলে তাদের নিজস্ব আলোচনায় যে কথাগুলো বলেছে সেগুলো হচ্ছে যে এটাকে আসলে ষড়যন্ত্র তত্ত্ব, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিকভাবে বায়াসড, এগুলো না বলে আমার মনে হয় যে সরকারের কাছে যদি সত্যিকারের তথ্য উপাত্ত থাকে এটাকে কাউন্টার করার, যে এটা আসলে সত্য না, এগুলো বানোয়াট, এগুলো মিথ্যে, এবং সত্যটা হচ্ছে আসলে এটা 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 ফেক, এটা বানানো হয়েছে, এই জায়গাগুলোতে যদি সরকার অ্যাড্রেস করতো না আমার মনে হয় মানুষ আরো অনেক ভালোভাবে বিষয়টিকে গ্রহণ করতো। কারণ অস্বীকারের সংস্কৃতি তো আছেই আমাদের। আমরা যে কোনো কিছুর মুখোমুখি হলে আমরা বলি এটা আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটা আসলে বানোয়াট, এটা আসলে মিথ্যে, কিন্তু আমাদের মানুষ 17 কোটি মানুষ কিন্তু এটাকে আসলে ওভাবে নেয় না। আপনি যদি ফেসবুকে দেখেন মানুষের মধ্যে ভীতি কাজ করছে, এটা সত্য, কারণ আমি দেখছি যে কেউ কিন্তু বিষয়টাকে শেয়ার করছে না ফেসবুকে, কিন্তু ভিতরে ভিতরে মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, বা ওই যে অ্যাপসগুলো থাকে সেগুলোতে কিন্তু কনস্ট্যান্ট এগুলোর উপরে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং আর এই ইশারায় নানান রকম কথা আলাপ আলোচনা হচ্ছে। এখন যেটা আপনি বলছেন যে একটা পর একটা ইস্যু আসে এবং চলে যায়, হ্যাঁ চলে তো যাবে, কারণ এত বেশি ইস্যু, বাংলাদেশের মতন এত বেশি ইস্যু এবং এত বেশি ব্যর্থতা আর কোনো দেশ নিকট অতীতে দেখাতে পেরেছে বলে আমার মনে হয় না। এখন বিরোধী দল সরকারের ব্যর্থতা। এখন আপনার প্রশ্নটি খুব ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার, যে বিরোধী দল এখান থেকে আসলে কি করতে পারছে। অ্যাবসলিউটলি, বিরোধী দলকে যখন পুরো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যেতে হয়, এটাকে তো এতদিন ধরে আমরা বলে এসেছি একনায়কতান্ত্রিক, আমরা বলে এসেছি স্বৈরতান্ত্রিক, আমরা বলে এসেছি ফেসিস্ট, আমরা বলে এসেছি ক্লিপ্টোক্রেসি চলছে এখানে, ক্রনিক ক্যাপিটালিজম চলছে এখানে। সেই সঙ্গে এখন এই ভিডিওটার পর তো আসলে মাফিয়া শব্দটা যুক্ত হয়ে যাচ্ছে রাষ্ট্রের সঙ্গে, মানে এটা সরকারও অস্বীকার করছে না, বারবারই সেজন্য বলছে যেটা এক ধরনের সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের অপপ্রচার। সো এইরকম একটা সরকার বা এরকম একটা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে একটা বিরোধী দল যেটা গণতান্ত্রিক এবং যেটা একেবারেই সেন্ট্রিস্ট একটা পার্টি, এই পার্টিটা কি করে তার নেতাকর্মীকে নিয়ে দাঁড়াবে? আপনি দেখুন, আমাকে যদি এখন বলতে হয় তাহলে সেই একই কথাই আসবে কিন্তু আলোচনায়, যে বিএনপির নেতাকর্মীদের উপর গত 12 বছরে যে ভীষণ রকম স্টিম রোলার চালিয়েছে এই সরকার, এবং সেটার প্রতিফলন কিন্তু আমরা দেখেছি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে। আল জাজিরাকে আমরা সরিয়ে রাখি, আল জাজিরা তো সরকারের একটা দিক নিয়ে ভিডিও বা যে ডকুমেন্টারি সেটা তৈরি করেছে। আমরা যদি গবেষণা সংস্থাগুলো দেখি, ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট কি বলছে, তাদের মতে বাংলাদেশ একটা হাইব্রিড রেজিম। ফ্রিডম হাউস কি বলছে, তারা বলছে আংশিক মুক্ত, আর বাটলসম্যান স্টিফটুং বলছে যে বাংলাদেশ স্বৈরতান্ত্রিক দেশ। সুতরাং বিএনপি কি বলছে, কিংবা বাম মোর্চা কি বলছে, কিংবা অন্যান্য বিরোধী দল কি বলছে, সেটাকে যদি একপাশে সরিয়েও রাখি, এই আল জাজিরার বাইরেও কিন্তু অন্যান্য যে
মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে তারা কিন্তু বাংলাদেশকে একটা লেবেল দিয়ে দিচ্ছে। একই সঙ্গে 2020 সালে অর্থাৎ লাস্ট ইয়ার প্রকাশিত হয়েছে বেটলসম্যান ট্রান্সফরমেশন ইন্ডেক্স, যেটা 2006 সাল থেকে 2020-এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন সূচকের তুলনা করে দেখিয়েছে যে গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন সম্পর্কিত 20টা যে সূচক সেটাতে বাংলাদেশের অবস্থান ক্রমশই নিম্নমুখী। এবং এই যে স্বৈরতান্ত্রিকতার কথা আমরা বলছি, আমাদের আলোচনায় আসছে, সেটা নিয়েই কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ সহ 7টা মানবাধিকার সংগঠন, 7টা, তারা বলছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া উচিত। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, 74-এর বিশেষ আইন, এই কালো কানুনগুলো, এই কালো আইনগুলো বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা বলেন, বাংলাদেশের মানুষের চিন্তা মত প্রকাশের স্বাধীনতা বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক যে অধিকারগুলো আছে সেগুলো সব হরণ করেছে। আমরা যে ভাই কিছু তার মানে হচ্ছে যে অর্জনের জায়গাটা নেতিবাচকই বেশি, আপনি সেটি বলছেন। আন্তর্জাতিক সংস্থাগুলো যদি আপনি সেলিম ভাই একটু ধৈর্য ধরেন, অর্জনকে যদি আপনি ফ্লাইওভার কয়েক গুণ বেশি দামে বা মেট্রো রেল কয়েক গুণ বেশি দামে বা অবিশ্বাস্য দামের প্রকল্প দিকে বিচার করেন, সেটা এক জিনিস, অবকাঠামোগত বা আইইউবি উন্নয়ন। আমি আবার আপনার কাছে আসবো। ডক্টর সেলিম বাক স্বাধীনতার কথা বলেন, তাহলে কিন্তু পরিস্থিতি খুবই অন্যরকম। ট্রাম্প প্রশাসন, আপনি জানেন যে সেখানে র্যাবের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিচার বহির্ভূত হত্যা, গুম এবং নির্যাতনের অভিযোগে চিঠি দিয়েছিল ট্রাম্প প্রশাসনকে মার্কিন সিনেটের বিদেশ বিষয়ক 10 জন সদস্য। তারা কিন্তু ডেমোক্রেটে যেমন আছে, তারা রিপাবলিকানও আছে, অর্থাৎ দুই দল মিলেই বাংলাদেশে এই র্যাবের বিরুদ্ধে তার মানে তো সরকার আন্তর্জাতিক সংস্থা কর্তৃক বিশাল চাপে রয়েছে। আমি সবগুলোর উত্তর দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে উনি যে কথাটা বলেন সোশ্যাল মিডিয়ার, আপনি ফেসবুক ওপেন করেন, দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ প্রজন্মের আপনার ছেলে মেয়েরা, উই অল দি ম্যান অফ শেখ হাসিনা, উই অল শেখ হাসিনাস, উই আর অল শেখ হাসিনাস ম্যান অ্যাজ এগেইনস্ট দি আল জাজিরার ন্যারেটিভ। খেয়াল করেন আপনি ফেসবুকে দেন, আমি নিজেও করেছি, আমার যত স্টুডেন্টস আছে আমি যাদেরকে দেখছি সব কিন্তু লক্ষ লক্ষ ছেলে মেয়ে করছে এক। অর্থাৎ এটাকে তারা বর্জন করেছে, প্রতিবাদ করেছে যেভাবে বাংলাদেশকে পোর্ট্রে করা হচ্ছে যে দে আর অল শেখ হাসিনাস ম্যান, আমরা বলছি উই আর অল শেখ হাসিনাস ম্যান। দুই হচ্ছে তিনি বলছেন, তার বক্তব্যের মূল বক্তব্য হচ্ছে যে কিছু পশ্চিমা দেশ, ইন্টারন্যাশনাল এজেন্সি আমাদের সার্টিফিকেট দিয়েছে যে আমরা একটা ফেল সেট, এরকম কিছু একটা। দেখুন, প্রথমত আমি ফ্রিডম হাউসের কথা তিনি বলেছেন, ফ্রিডম হাউসের রিপোর্ট আপনি দেখেন, গত 14 বছর ধরে 64টা দেশের ডেমোক্রেসি কার্ভ নিম্নগামী, এবং সেটাকে সাপোর্ট করছে ইয়াশি মঙ্ক, যে হার্ভার্ড গ্র্যাজুয়েট, যে হার্ভার্ডে রেগুলার লেকচার দেয়, ওয়ার্ল্ড ফেমাস এখন, যে বলেছে যে পৃথিবীর ডেমোক্রেসি এখন চ্যালেঞ্জের মধ্যে। ইয়াশি মঙ্ক বলেছে 67টা দেশ ভার্চুয়ালি তাদের ডেমোক্রেসি এবং ডিক্লাইনিং। খেয়াল করেন, এখন আমরা তিনি যে সংস্থাগুলো বলছেন সব ওয়েস্টার্ন, তাদের কাছ থেকে আমরা মানবাধিকার শিখবো, তাদের কাছ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ শিখবো। আমি জাস্ট সালগুলো উল্লেখ করেন, 1885 সাল না, কিন্তু তারা যখন আপনাকে এশিয়ার টাইগার বলে বা ইমার্জিং ইকোনমি বলে, তখন কিন্তু আমার কথাটা শুনেন, যে তারা যখন আমি বলি যে দি বার্লিন কনফারেন্স, ইউরোপিয়ান 13টা দেশ, আমেরিকা মিলে পশ্চিমা বিশ্বের 14টা দেশ চুক্তি করেছিল আফ্রিকাকে কে কিভাবে দখল করবে, নাম দিয়েছিল দ্য স্ক্র্যাম্বল ফর আফ্রিকা। খেয়াল করেন, এবং এই হচ্ছে তাদের সুশাসন, দখলদারিত্ব, মানবাধিকারের কথা। পৃথিবীতে প্রথম, আধুনিক বিশ্বে প্রথম গণহত্যা করেছিল জার্মানি এবং আলজেরিয়া। জার্মানি করেছিল আপনার নামিবিয়াতে, আর ফ্রান্স করেছিল আলজেরিয়াতে। তারপরে আমেরিকার কথা, 48 বছর চুক্তি করে আপনার প্যারিস কনফারেন্স চুক্তি করে 1898 সালে স্পেনের সাথে চুক্তি করে ফিলিপিন্সকে 48 বছরের জন্য নিয়ে গেছে। তো তাদের কাছ থেকে আমরা গণতন্ত্র শিখবো, এবং সেখানে হামলা হয়। এখন ট্রাম্প নিজেই নির্বাচনকে মানে না, তো তাদের কাছ থেকে আমরা গণতন্ত্র শিখবো, তাদের কাছে সার্টিফিকেট নিব। একটা বিষয় দেখুন, আপনি কি আপনার পরিস্থিতি নিয়ে স্যাটিসফাইড? ইয়েস, দেখুন তারাই তো আবার সার্টিফিকেট দিচ্ছে যে আমরা গ্লোবালি আমরা কোথায়, আমরা প্রত্যেকটা, দেখুন আমাদের ইকোনমি যেদিকে যাচ্ছে, আমরা মূলত আগে প্রাইমারি ইকোনমি নিয়েছিলাম এগ্রিকালচার, সেখান থেকে আমরা সেকেন্ডারি ইন্ডাস্ট্রিতে গিয়েছি, আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে গিয়েছি, আমরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে গিয়েছি, আমরা হাইটেক ইন্ডাস্ট্রিতে যাচ্ছি। এবং আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে নেয়ার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ, এবং তার একটা রোডম্যাপ তৈরি করেছেন। সেটি
আমি নিজেও তো একাধিকবার ওয়াশিংটনে আপনার ওয়ার্ল্ড ব্যাংক হেডকোয়ার্টার গিয়েছি। ইউএস ডিপ্লোম্যাটরা তো, ইকোনমিস্টরা বা তাদের এক্সপার্টরা তো আমাদের কাছে আসে, তারাও তো আমাদের ভূয়সী প্রশংসা করছে। আমি তো দেখছি না কোনো প্রবলেম। এবং যে জিনিসটা আজকে আপনার যে জিনিসটা বলা হচ্ছে যে আমরা তার কথা যে ফেল স্টেট কোন ক্রাইটেরিয়াতে, আমরা তো প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে, এবং বাংলাদেশ একটা কথা বলি, অক্টোবর 2016 ওয়ার্ল্ড ব্যাংকের দি দেন প্রেসিডেন্ট এই ওসমানী স্মৃতি মিলনায়তনে এসেছিলেন, আপনার নিশ্চয় মনে আছে, মাননীয় প্রধানমন্ত্রী বসেছিলেন ওখানে। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন প্রমাণ করেছেন তিনি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রনায়ক এবং জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা। সেই ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট কি বলেছিল? তার বক্তব্যে বলেছিলেন যে বাংলাদেশ এখন উন্নয়নশীল বিশ্বের রোল মডেল, বাংলাদেশকে পৃথিবীর অনেক দেশ অনুকরণ করছে। সেই ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু আমাদেরকে দুর্নীতিবাজ বলেছিল। খুব অল্প সময় ইউটার্ন নিয়ে তারা, এবং তারা কত কিছু না করেছে, সেটা আমাদের মনে আছে। রুমিন ফারহানা, ঠিক কোন জায়গাটাই বাংলাদেশ পারে নাই বা ফেল করছে সেটা ডক্টর সেলিম মাহমুদ জানতে চান। ফেইল স্টেট কথাটা কিন্তু সেলিম মাহমুদের মুখ থেকে এসেছে। না, উনি আপনার উপমাগুলো আগে বলেছেন। আমি কতগুলো সংস্থার কথা বলেছি মাত্র, কোন রাষ্ট্রের কথা বলিনি। যে সংস্থাগুলোর কথা বলেছি, ফ্রিডম হাউসের কথা বলেছি, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের কথা বলেছি এবং বার্টেলসম্যান স্টিফটনের কথা বলেছি। এর মধ্যে ফ্রিডম হাউস, এর মধ্যে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট আমেরিকাকেও বলেছে ফ্লড ডেমোক্রেসি। তো সুতরাং ওরা যে কোনো রাষ্ট্রকে বাদ দিয়ে কথা বলছে তার এগুলো একটা সংস্থা। মুশকিল হচ্ছে কি, বাংলাদেশে বাস করলে এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে না সংস্থা, সরকার, রাষ্ট্র এক হয়ে যায়। যেমন আমাদের নির্বাচন কমিশনও যা, আমাদের আওয়ামী লীগও তা, সরকারও তা, রাষ্ট্রও তা। তো এখন রাষ্ট্র, সরকার আর সংস্থা যে আলাদা আলাদা সত্তা, এবং প্রত্যেকে যে ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, এই কনসেপ্টটাই চলে যায়। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই বিভৎস অ্যালিগেশনের বিপক্ষে ফেসবুক প্রোফাইল চেঞ্জটা হলো তার জবাব। আরে কিছুদিন আগে তো হাসান মাহমুদও বলেছেন যে সবাই নৌকায় উঠতে চায় পিঠ বাঁচাতে। আজকে সেলিম ভাই এখানে বসে বলছেন যে আওয়ামী লীগ করে মানুষের গায়ে চর্বি হয়ে গেছে। কিছু মানুষের কিছু মানুষ তার গায়ের চর্বি রাখবার জন্য, কিছু মানুষ নতুন করে চর্বি অর্জনের জন্য, কিছু মানুষ তাদের পিঠ বাঁচানোর জন্য প্রোফাইল পিকচার চেঞ্জ করতেই পারে। ফর গডস সেক, আই এম আস্কিং অ্যাবাউট দ্য সারবত্তা অফ দি অ্যালিগেশনস, whether these allegations are correct or not, whether it's true or not. ভেরি ভেরি ক্লিয়ার। মানে আমার প্রশ্ন খুব পরিষ্কার। আমি আপনার কাছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটা মিথ্যা, এটা বানোয়াট, এরকম মানে ব্লার্ড কথা শুনতে চাই না, এরকম প্লেন কথা শুনতে চাই না। আমি আপনার কাছে উত্তরটা জানতে চাই। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার জানবার অধিকার আছে যে এই বিভৎস ঘটনাগুলো যেগুলো আল জাজিরাতে উঠে আসছে এগুলো সত্য কিনা। যদি না থাকে আপনি তাহলে সারবত্তা দিয়ে, উনি একজন আইনজীবী, উনি আমার চেয়েও ভালো জানবেন, সারবত্তা দিয়ে, এভিডেন্স দিয়ে, প্রমাণপত্র দিয়ে আপনি সেটা পেশ করুন। আর আরেকটা বিষয়, যে কথাগুলো আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, আওয়ামী লীগের সময় কিছু মানুষের ভাগ্যের পরিবর্তন তো নিশ্চয়ই হয়েছে। আমার প্রেসিডেন্টের যে ভাষণের মানে প্রেক্ষিতে যে বক্তব্য ছিল সেখানে বলেছিলাম বাংলাদেশে কোটিপতির বাম্পার ফলন হয়েছে। 2009 সালে যখন আওয়ামী লীগ পাওয়ারে আসে তখন কোটিপতির সংখ্যা ছিল মাত্র 21,492 জন। সেটা এই 11 বছরে বাড়তে বাড়তে 87,488। এটা হচ্ছে ব্যাংকে টাকা রাখা কোটিপতি, 4 গুণ। এটা হচ্ছে ব্যাংকে টাকা রাখা। যারা টাকা পাচার করেছে, যারা বিভিন্ন প্রপার্টি ইনভেস্ট করেছে, যারা নানান বেনামে অনামে ব্যবসাপাতি খুলে বসেছে এবং মাদক ব্যবসা বলেন, অস্ত্রের ব্যবসা বলেন, নানা রকম ব্যবসার সঙ্গে তারা যুক্ত হয়েছে, তাদের আয় কিন্তু এই কোটিপতির সংখ্যার মধ্যে ধরাই হয়নি। আপনি চিন্তা করেন এই যে সাধারণ মানুষের জীবনমান, এই জীবনমানের ব্যাপারে 2001 থেকে 6 সাল পর্যন্ত দারিদ্র্য বিমোচনের হার ছিল 1.8% এবং তারপরে 6 থেকে 10 এটা নেমে দাঁড়ায় 1.7%, আর 11 থেকে 16 এটা মাত্র 1.2%। বিবিএস এর রিপোর্ট, যেটা সরকারি রিপোর্ট, সেটা বলছে যে শহরের 8% মানুষ পরিবার না খেয়ে ঘুমাতে যায়। তো এই যে পরিবারগুলো না খেয়ে ঘুমাতে যায় বা আতপেটা খেয়ে ঘুমাতে যায়, সেই পরিবারগুলো সরকারি পরিসংখ্যান বলতে আপনি বলছেন যে ষড়যন্ত্রগুলোর কথা সেলিম মাহমুদ বললেন, 15 আগস্ট, 21 আগস্ট, শেখ হাসিনার উপর হামলা, 2007, অন্যান্য, কোনটাকে কি আসলে অস্বীকার করার সুযোগ আছে? 80 একটা করে 15 আগস্ট ঘটিয়েছে আওয়ামী লীগের ভেতরের লোক, এবং সেই সময় সেনাপ্রধান যিনি ছিল, আমি প্লিজ সরি ভাই, সেই সময় সেনাপ্রধান যিনি ছিল ওনাকে এমপি করা হয়েছে, বিমান বাহিনী প্রধান ছিল তাকে পরিকল্পনা মন্ত্রী করা হয়েছে। সেই ক্যাবিনেটে গিয়ে কারা ওথ নিয়েছে? যারা বঙ্গবন্ধুর ক্যাবিনেটে ছিল, 19 জন গিয়ে সেখানে ওথ নিয়েছে। পুরোটাই তো আওয়ামী লীগের স্টেজ শো, পুরাটাই ছিল মানে 15 আগস্ট বিভৎস ঘটনা, কিন্তু করা কাদের? আওয়ামী লীগের। এবং সেই সময়
যারা আনন্দ উল্লাস প্রকাশ করেছে। সেই জাসদ এখন সকাল বিকাল সরকারের গুণগান গাচ্ছে সংসদে দাঁড়িয়ে, সরকারের মহাজোটের সঙ্গী হয়ে। আচ্ছা আসেন 111 প্লিজ সেলিম ভাই, 111 সেলিম ভাই, এইটুকু ভদ্রতা আমি আপনার কাছে আশা করতেই পারি। 111 আসেন। 111 কে আওয়ামী লীগ বলেছিল তাদের আন্দোলনের ফসল, এবং যারা 111 ঘটিয়েছে আজকে যে নামগুলো আসছে তাদেরকে সংসদে নিয়ে বসানো হয়েছে। 111 এর মূল হোতাদের একজনের ভাইকে বসুরহাটে আওয়ামী লীগের সহসভাপতি করা হয়েছে, যেটা নিয়ে কাদের মির্জা বক্তব্য দিয়েছেন যে 111 নিয়ে এত কথা হয় অথচ বসুরহাটের ত্যাগী নেতারা পদ পায় না, 111 এর হোতাদের ভাই গিয়ে সেই পদ নিয়ে নেয়। 111 এর যারা ঘটিয়েছে একটা লোকের বিচার আপনি করতে দেখেছেন? আজকে 12 বছর আওয়ামী লীগ এক টানা ক্ষমতায়, কোনো বিরোধী দলের কোনো সমস্যা নাই, কোনো কিছু রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করতে হচ্ছে না। নিজেদের অন্তর্কোন্দল, নিজেদের দুর্নীতি ফাঁস, নিজেদের লুটপাটের খবর ফাঁস, নিজেদের চুরি চামারি ফাঁস, নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড, নিজেদের ভিতরে সহিংসতা, এর বাইরে তো আওয়ামী লীগকে আসলে কিচ্ছু মোকাবেলা করতে হচ্ছে না। তো এতগুলো দিন পার হয়ে গেল, কেন তাদেরকে বিচারের আওতায় আনা হলো না? তাদেরকে বরং প্রাইস পোস্টিং দিয়ে বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে তাদেরকে অ্যাকোমোডেট করা হয়েছে। সুতরাং আজকে ওখানে মঈনুদ্দিন, ফখরুদ্দিন ওনারা কোথায় আছেন? না, ওনারা তো দূতাবাসে চাকরি করেন না, ওনারা তো কেউ দেশে নাই, তাদেরকে ফিরিয়ে আনার কোনো প্রক্রিয়া তো করা হয়নি। আচ্ছা, কিন্তু তারা কোনো দূতাবাসেও চাকরি করে না, নিরাপদ থাকতে দেওয়া হয়েছে। তাদের একজন বাংলাদেশের এমপিও হয়েছেন, বরং দূতাবাসে চাকরি করছেন, তিনি বাংলাদেশের সংসদে আছেন। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বাইরের কিছু আপনি কি সত্যি তাই মনে করেন? ইমানের সাথে বলেন তো, তাই সংসদ দেখলে কি তাই মনে হয়? মনে হয় না। জাতীয় পার্টির প্রধান যখন হাত জোর করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে হাত জোর করছে আমার দলটাকে বাঁচাতে দেন, আমাদের মন্ত্রীগুলোকে আপনারা সরিয়ে দেন। আমি তো সংসদে অ্যাটেন্ড করি, আপনারা সংসদ কভার করেন, আপনারা নিশ্চয়ই দেখেন, আর বাকি যারা আছেন তারা নিশ্চয়ই টেলিভিশনে সংসদ দেখেন এবং বা সংসদের রিপোর্ট পত্রিকা আসে সেটা পড়েন। একটা কথা বিএনপির, আমি আর 2-5 জন এমপি তো আমরা আছি, খুবই খুবই সীমিত সংখ্যক, একটা কথা বলে আমরা শেষ করতে পারি না। জাতীয় পার্টির থেকে আওয়ামী লীগকে ডিফেন্ড করে বক্তব্য দেওয়া হয়, সরকারের প্রশংসা দিয়ে শুরু করা হয়, সরকারের প্রশংসা দিয়ে শেষ করা হয়। সুতরাং জাতীয় পার্টি আসলে কোন জাতের বিরোধী দল এটা নিয়ে এই টকশো টেবিলে আলাপের কিছু, এটা বাংলাদেশের মানুষ জানে এটা কি খেলা চলছে আজকে 2014 সালের পর থেকে। ইভেন জাতীয় পার্টি তো আসলে সরকারের পার্টও হতে চায় না এই 14 পর থেকে, কিন্তু তাকে যে কোনো কারণেই হোক বাধ্য করা হয়েছে এবং সরকারের পার্ট তাকে হতে হয়েছে, খেলায় তাকে সামিল হতে হয়েছে। তো এরকম অবস্থায় দাঁড়িয়ে জাতীয় পার্টিকে বিরোধী দল ধরলে তো হবে না। আর ভাই একটা কথা বলেছিলেন বিদেশি সংস্থার ব্যাপারে, ভাইয়ের একটু মনক্ষুণ্ণতা আছে, আমি একটু বলি। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট যখন নির্বাচনের আগে বলেছিল যে আওয়ামী লীগের জেতার সম্ভাবনা আছে, তখন কিন্তু নির্বাচনে জিতবার পরে প্রধানমন্ত্রী প্রথম যেই সংস্থাটিকে কোট করেছিলেন সেটা হচ্ছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। আমাদের সরকার প্রধান কিন্তু আল জাজিরাকেও সাক্ষাৎকার দিয়েছেন। সুতরাং যখন আমার পক্ষে থাকবে, যখন আমি সেখানে গিয়ে কথা বলতে পারবো, অথবা যখন আমার দলের ব্যাপারে কোনো সংস্থা পজিটিভ রিপোর্ট দেবে, তখন সেই সংস্থা খুব ভালো। আর যখন সেই সংস্থা আমার রিপোর্ট আমার দলের পক্ষে যাচ্ছে না বা আমার সরকারের পারপাস সার্ভ করছে না, তখন সেটা হয়ে যাবে ভুয়া সংস্থা, বিদেশি সংস্থা, হেন তেন। এইরকম মেন্টালিটি নিয়ে আসলে হবে না। আপনাকে না সিমটমগুলো অ্যাড্রেস না করে আপনাকে রোগ অ্যাড্রেস করতে হবে। না হলে রোগ যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাড্রেস না করবেন, সেটা হচ্ছে জবাবদিহিতাহীন সরকার, সেটা হচ্ছে সমস্ত সংস্থাগুলোর এক হয়ে যাওয়া। না হলে একজন সংসদ সদস্য থাকা অবস্থায় কি করে ওসিকে ফোন করে তুমি করে বলে থানায় আগুন লাগায়া দে, থানায় আগুন লাগায় দাও, তারপরে ওই একটা সিভিল কেসে মামলা দিয়ে দাও। একদম ভেঙে পড়া সংস্থাগুলো, নির্বাচনহীন একটা পরিবেশ, থমথমে একটা পরিবেশ, বিরোধী দলকে কোনো স্পেস না দেওয়া, এইগুলোর